একটি গায়েব হওয়া সাবমেরিন, এক ভয়ঙ্কর সমুদ্রের দৈত্য এবং দুই সাহসী মানুষ, জুলিয়া ও অস্কার, তাদের জীবন ঝুঁকির মুখে। আর ভিক্টর ও তার ক্রিউয়ের মিশন সবকিছু উদ্ধার করার। সমুদ্রের গভীর থেকে আসছে অচেনা সোনার মতো সিগন্যাল। এবার দেখা যাক তারা কি বাঁচতে পারবে, নাকি এই রহস্যময় সৃষ্টি তাদের চেপে ধরবে। একটি থ্রিলিং অ্যাডভেঞ্চার যা আপনাকে রাখবে আর্কটিকের শীতল ঢেউয়ের মাঝে। গল্প শুরু হয় আর্কটিক মহাসাগরকে দেখানো হচ্ছে, যেখানে জুলিয়া এবং অস্কার পানিতে সোনার ডিভাইস ইনস্টল করে কিছু পরীক্ষা করছেন। তখনই অস্কারের কাছে একটি জরুরি কল আসে, যাতে তাকে তুফানের আগমনের সতর্কতা দেওয়া হয় এবং যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যেতে বলা হয়। অন্যদিকে আমরা একটি রাশিয়ান সাবমেরিন দেখি, যা দূর থেকে আসা উচ্চ তীব্রতার শব্দ শনাক্ত করছে। তখন তাদের দেখা যায় সমুদ্রের জল স্তর ধীরে ধীরে ওপরে উঠছে, যা দেখে পুরো দল চমকে যায়। সেই সময় জুলিয়ার স্ক্যানারগুলো ভুল রিডিং দেখাতে শুরু করে এবং ক্যাম্পের চারপাশের বরফ ভেঙে যেতে থাকে। এই দৃশ্য দেখে অস্কার জুলিয়ার কাছে এসে তাকে দ্রুত এখান থেকে চলে যেতে বলে, কারণ তাদের কাছে আর বেশি সময় নেই। কিন্তু জুলিয়া তার পরীক্ষা শেষ করতে চায়। বিগড়ে যাওয়া আবহাওয়াকে দেখে জুলিয়া অস্কারের কথা মানে এবং তার স্নো মোবাইলে বসে দুজনে এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু বরফের ভাঙা তাদের আশা থেকে অনেক দ্রুত ঘটে। অন্যদিকে সাবমেরিনে দল বুঝতে পারে যে তারা যেটি শব্দ শুনছে তা আসলে সমুদ্রের ঢেউয়ের নয়, বরং এটি কোনো জীবিত সৃষ্টির শব্দ। এই ঘটনা বোঝার আগেই হঠাৎ একটি বিশাল সৃষ্টি তাদের সাবমেরিনের সঙ্গে ধাক্কা মারে এবং সব জরুরি সতর্কতা বাজতে শুরু করে। দল অনুভব করে যেন সাবমেরিনটি সেই সৃষ্টির কাছে ধরা পড়েছে এবং তা অত্যন্ত দ্রুত নিচে টেনে নিচ্ছে। অন্যদিকে আমরা জুলিয়া ও অস্কারকে দেখি, যারা কোনোভাবে তাদের জীবন বাঁচিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করছে, কারণ তাদের পেছনের বরফ ক্রমশ ভেঙে যাচ্ছে। তখন অস্কারের চোখ পড়ে সামনে থেকে উঠতে থাকা বরফের তাণ্ডবে, যা খুব ভয়ঙ্কর। সে ঘাবড়ে যায় এবং সেই ভয় থেকে তার স্নো মোবাইল বরফের পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে বিস্ফোরিত হয়। তখন তারা যখন সহস্রারে আসে, তখন তাদের ক্যাম্পও তাণ্ডবের কবলে পড়ে ধ্বংস হয়ে গেছে। পানির মর্মে সাবমেরিনের ধারাবাহিক হামলা চলতে থাকে এবং এই হামলাকারী অন্য কেউ নয়, বরং সেই বিশাল সৃষ্টি। দল তখন তাদের বিরুদ্ধে ফায়ারিং শুরু করে এবং রৌদ্রের আলোতে তারা দেখতে পায় সেই বিশাল টেন্টাকল। কিন্তু সৃষ্টিটি আবারও সাবমেরিনে আঘাত করে ধ্বংস করে দেয়। ডুবে যাওয়ার ঠিক আগে ক্যাপ্টেন শেষ মুহূর্তে দলকে জরুরি সিগন্যাল পাঠানোর নির্দেশ দেয়, যাতে নৌবাহিনী দ্রুত এসে তাদের উদ্ধার করে। পরের তিনি রাশিয়ান মারিন হেডকোয়ার্টার সেই সিগন্যাল পায় এবং তারা জানতে পারে যে সাবমেরিন গায়েব হয়ে গেছে। খবর পেয়ে অফিসারদের পা তলায় ভাসতে থাকে, কারণ সাবমেরিনে ছিল অত্যন্ত শক্তিশালী অস্ত্র। অফিসাররা অবিলম্বে একটি রেস্কিউ টিম পাঠানোর নির্দেশ দেয় এই শক্তিশালী অস্ত্রগুলো ফেরত আনার জন্য। এই টিমের নেতা করা হয় ভিক্টরকে, যিনি আসলে সেই গায়েব হওয়া সাবমেরিনের ক্যাপ্টেনের ভাই। যখন ভিক্টরের মা জানতে পারেন যে সে অস্ত্র ফেরত আনার জন্য মিশনে যাচ্ছে, প্রথমে খুব চিন্তিত হয়, কিন্তু পরে তাকে সৌভাগ্যের জন্য তার বাবার ঘড়ি দেন, যিনি এখন আর নেই। ভিক্টর সেই ঘড়ি নিয়ে মিশনে বের হয়। পথে তার দেখা হয় তার বাবার পুরনো বন্ধু অ্যাডমিরাল ওলসনের সাথে, যিনি কিছুটা রূঢ় স্বভাবের। হেডকোয়ার্টার তাদেরও ওই মিশনে অংশগ্রহণ করার নির্দেশ দিয়েছে। ভিক্টর যখন সাবমেরিনে প্রবেশ করে, ক্রুয়ের অনেকেই তার সঙ্গে অভিযোগ করে, এটা কি হলো, আমাদের ছুটি শেষ হওয়ার আগে কেন ডাকা হলো? ভিক্টর তখন কাউকে কিছু বলেন না। অন্যদিকে আমরা জুলিয়া এবং অস্কারকে দেখি, যারা বরফিলা তাণ্ডবের মধ্যে থরথর করছে। তাদের সাহস প্রায় শেষ, কারণ কাছে কোনো খাবার নেই, থাকার জায়গা নেই এবং স্যাটেলাইট ফোনেও সিগন্যাল আসছে না। জুলিয়া যে কোনোভাবে এখান থেকে বের হতে চায়। তারা সিগন্যাল খুঁজতে খুঁজতে একটি গভীর খাদের কাছে পৌঁছে। জুলিয়া প্রায় পড়ে যাচ্ছিল, তখনই অস্কার এসে তাকে বাঁচায়। জুলিয়া যখন ফোন চেক করে, তখন সিগন্যাল ফিরে আসে। জুলিয়া দ্রুত একটি অয়েল রিগ কোম্পানির সাথে যোগাযোগ করে, কিন্তু তাণ্ডবের শব্দ এত বেশি যে কোম্পানির কেউ তার কথা বোঝে না। কয়েক সেকেন্ডের মধ্যে সিগন্যাল হারিয়ে যাওয়ায় কল ছিন্ন হয়ে যায়। অস্কার এবং জুলিয়ার সাহস প্রায় শেষ, কিন্তু অস্কার ফ্লেয়ার গান ব্যবহার করে শেষ চেষ্টা করে। জুলিয়া তখন বরফের উপর লাল আলো দেখতে পায়। দুজনই আলো দেখে সেখানে দৌড়ায়। কাছে গিয়ে তারা বুঝতে পারে এটি সেই জরুরি সিগন্যাল যা গায়েব হওয়া সাবমেরিনের ক্যাপ্টেন পাঠিয়েছিল। তারা জানে যে এই সিগন্যালকে খুঁজে রাশিয়ান সেনারা এখানে আসবে। জুলিয়া অস্কারকে বলে এখানেই রুখতে। ভিক্টরের সাবমেরিন বহু ঘন্টার পর সেই লোকেশনে পৌঁছে, যেখানে তার ভাইয়ের সাবমেরিন গায়েব হয়েছিল। তারা জরুরি সিগন্যালের লোকেশনও খুঁজে পায়।
পায়। ভিক্টর দলকে নির্দেশ দেয় সেই জায়গায় যেতে, কিন্তু সেখানে কোনো সাবমেরিন নেই। শুধু দুজন থোকেহারে যাওয়া জিওলজিস্ট পাওয়া যায় যাদের অবস্থা খুবই খারাপ। ভিক্টর তাদের দ্রুত সাবমেরিনে নিয়ে যায়। এর পেছনে তার একটি গোপন উদ্দেশ্য ছিল। সে চাচ্ছিল জুলিয়া এবং অস্কারের মাধ্যমে জানতে যে ভাইয়ের সাবমেরিনের সাথে কি ঘটেছিল। জুলিয়া ভিক্টরকে বলে, শুরুতে মনে হয়েছিল এটা আমাদের সোনার ডিভাইসের বিস্ফোরণ থেকে হয়েছিল, কিন্তু আমার যন্ত্রপাতি পরীক্ষা করার পর দেখলাম কোনো ভূমিকম্প রেকর্ড হয়নি। তাই এত ভয়ঙ্কর তরঙ্গ কোনো ভূমিকম্পের কারণে সম্ভব নয়। এটা অবশ্যই সমুদ্রের একটি প্রাণীর কাজ। ভিক্টর তখন মনে পড়ে একটি রহস্যময় ঘটনা যখন তারা আর্কটিক সার্কেল অতিক্রম করতে যাচ্ছিল। তাদের রাডার একটি অদ্ভুত সিগন্যাল রয়েছিল যা আসলে ওয়েল মাছের ঝাঁক ছিল। সেই ঝাঁক বারবার তাদের সাবমেরিনের সাথে ধাক্কা দিচ্ছিল, যেন ভিক্টরকে এগোতে না দেবে। অ্যাডমিরাল তাদের দূরে পাঠানোর জন্য লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল ব্যবহার করতে বলেছিলেন, কিন্তু ভিক্টর মেনে নেননি, কারণ এটি ওয়েল মাছদের ক্ষতি করতে পারত। লো ফ্রিকোয়েন্সি চালু হতেই সব মাছ দূরে চলে যায়, কিন্তু আবার ফিরে আসে। তখন ক্রুরা হায়রান হয়ে যায়। সমুদ্রের গভীর থেকে আরও একটি অদ্ভুত সিগন্যাল আসে। ক্রুরা সিগন্যাল পরীক্ষা করে এবং দেখেন একটি বিশাল সৃষ্টি যা একটি ওয়েল মাছকে একটিমাত্র ঝাপটিতে শিকার করছে এবং সাবমেরিনের দিকে এগোচ্ছে। অ্যাডমিরাল এটিকে আক্রমণ করতে বলেন, কিন্তু ভিক্টর বলে, আমরা কাউকে আক্রমণ করতে পারি না। তারপর তিনি সাবমেরিনকে একটি বরফিলা ফাটলে লুকাতে বলেন, কারণ এত বড় সৃষ্টি সেখানে প্রবেশ করতে পারবে না। দল তার কথা মানে এবং সাবমেরিনকে গভীর জলে লুকিয়ে দেয়। সৃষ্টি তখন বিরক্ত হয়ে চলে যায়। ভিক্টরের এই স্মার্ট সিদ্ধান্ত সকলের জীবন বাঁচায়। জুলিয়া তাকে বলে, এই সেই সৃষ্টি যা তাদের সাবমেরিনকে প্রথম ধ্বংস করেছিল। জুলিয়া একজন সুইডিশ নাগরিক, ছোটবেলা থেকেই সমুদ্রের দৈত্যে বিশ্বাস করত। সে চাইছে এই ভয়ঙ্কর খেলায় অংশ না নেবে। সে ভিক্টরকে অনুরোধ করে যে তাকে এবং অস্কারকে অয়েল রিগ কোম্পানিতে রেখে দাও, কারণ তিনি মনে করেন সৃষ্টি সেখানে পৌঁছাবে না। ভিক্টর কোম্পানির লোকেশন চেক করে বুঝতে পারে তারা বেশি দূরে নয়, তাই তাদের সেখানে ছেড়ে আসেন। পথে আবার ক্রু তাদের স্ক্রিনে অদ্ভুত সিগন্যাল নোটিস করে, কিন্তু তারা দেখতে পায় না যে সৃষ্টি ধীরে ধীরে মাটির নিচ থেকে তাদের দিকে আসছে। তারা যখন রিগ কোম্পানির কাছে পৌঁছায় এবং যোগাযোগ করতে যাচ্ছে, তখন হঠাৎ সমুদ্রে হলচল শুরু হয়। দ্রুত ঢেউয়ের সঙ্গে পানি থেকে বহু বিশাল টেন্টাকল বের হয়ে আসে এবং মজবুত স্টিলের রিগ কোম্পানি এক মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেয়। ভিক্টর টেলিস্কোপ দিয়ে বাইরে দেখেন এবং দেখতে পান সৃষ্টির আসল রূপ, যা একটি অত্যন্ত বিশাল অক্টোপাস। তার মুখ দেখে পুরো ক্রু চমকে যায়, কিন্তু তারা বুঝে ওঠার আগেই কোম্পানি সম্পূর্ণ সমুদ্রে ডুবে যায়। এবার ভিক্টরের দলকে এখান থেকে পালানোর ছাড়া আর কোনো উপায় থাকে না, কারণ অক্টোপাস ধ্বংসের পর সাবমেরিনের দিকে এগোচ্ছে। অ্যাডমিরাল অপশনস রাগে কমান্ড হাতে নেন এবং ক্রুকে 2টি টর্পেডো ছোড়ার নির্দেশ দেন, কিন্তু কোনো ফল হয় না। অক্টোপাস এখনও জীবিত এবং আরও রাগী হয়ে যায়। এটি দ্রুত তাদের সাবমেরিনের দিকে আসে। অ্যাডমিরাল ভয় পেয়ে আবার কমান্ড ভিক্টরের হাতে দেন। ভিক্টর সাবমেরিনকে অন্যদিকে ঘোরানোর নির্দেশ দেয়। তারা অক্টোপাসের আক্রমণ থেকে বাঁচতে সক্ষম হয়, তবে একটি টেন্টেকল সাবমেরিনকে আঘাত করে, যার ফলে সাবমেরিনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং তা ডুবতে শুরু করে। এরপর অক্টোপাস আবার আক্রমণ করে এবং টর্পেডো রুমে আগুন লাগে, যেখানে প্রায় 7 জন ক্রু আটকা পড়ে। অক্টোপাস তাদের চারপাশে ঘিরে ফেলে। ভিক্টর সবাইকে সাইলেন্ট মোডে থাকার নির্দেশ দেন, কারণ সমুদ্রের প্রাণীরা শব্দে আকৃষ্ট হয়। সবাই শান্ত থাকে এবং আগুন নেভানোর কাজও বন্ধ হয়। ফলে টর্পেডো রুমে কার্বন মনোক্সাইড বেড়ে যায়, কিন্তু ভিক্টরের পরিকল্পনা কাজ করে। ক্র্যাকেন যখন কোনো শব্দ শুনতে পায় না, তখন সে চলে যায়। এরপর টর্পেডো রুম থেকে আহতদের উদ্ধার করা হয়, যেখানে অস্কার এবং জুলিয়া ভিক্টরের সাহায্য করে এবং ক্রুয়ের আস্থা জিতে নেয়। জুলিয়া ভিক্টরকে বলে, কথা অনুযায়ী ক্র্যাকেন বছরের পর বছর ঘুমায়, কিন্তু হয়তো আমার বিস্ফোরণগুলো তাকে গভীর ঘুম থেকে জাগিয়ে দিয়েছে, তাই এখন সে প্রতিশোধ নিতে চায়। যদি বাঁচতে চায়, সোনার ডিভাইস বন্ধ করতে হবে। তিনি আরও বলেন, অক্টোপাস শিকার করার পর তাকে গুহায় টেনে নিয়ে যায়, অর্থাৎ ভিক্টরের ভাইয়ের সাবমেরিনও জুলিয়ার পুরনো ক্যাম্পের কাছে থাকতে পারে। এক অফিসার সাইলেন্ট মোডে করা একটি রেকর্ডিং শুনে একটি অদ্ভুত সিগন্যাল শোনে, যা জুলিয়ার ক্যাম্পের লোকেশন থেকে আসছে। ভিক্টর বুঝে যায় এবং নিজের ভাই ও অন্যান্যদের বাঁচাতে সেই বিপজ্জনক স্থানে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিছু ক্রু এতে রাজি না হলেও ভিক্টর ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেন এবং ক্রুগুলোকে বাধ্য হয়েই সাথে নিতে হয়। তারা একটি অত্যন্ত বিপজ্জনক খাদের কাছে পৌঁছায়। ভিক্টর মিনি সাবমেরিন ব্যবহার করেন এবং 2 অফিসারকে সঙ্গে নিয়ে নিচে নামেন। সেখানে তারা দেখতে পান শত শত ডুবে যাওয়া জাহাজ, অর্থাৎ জুলিয়ার কথার সত্যতা প্রমাণিত হয়। এবার তারা ভিক্টরের ভাইয়ের সাবমেরিন খুঁজে পান, যার একটি অংশ ঠিক আছে। ভিক্টর সেটিকে মিনি সাবমেরিনের সঙ্গে যুক্ত করেন এবং ভেতরে গিয়ে দেখতে পান ভাই আলেকজান্ডার ও ক্রু এখনও জীবিত। ভিক্টর তার ভাইকে জীবিত দেখে অত্যন্ত খুশি এবং অবাক হন। আলেকজান্ডার বলে তারা সাইলেন্ট মোড ব্যবহার করেই বেঁচে গেছে। মিনি সাবমেরিনে জায়গা কম থাকায় ভিক্টর 2 ধাপে ক্রুকে সরাতে সিদ্ধান্ত নেন। প্রথম ধাপে একটি দল পাঠানো হয় এবং ভিক্টর তার ভাইয়ের সঙ্গে সেখানে রয়ে যান। পথে ক্র্যাকেন আবার জাগে। ভিক্টর এবং আলেকজান্ডার বিশেষ মিসাইল চালু করার চেষ্টা করেন। প্রচেষ্টা শেষে মিসাইল অন হয়। তখনই ট্র্যাকার ভুলে শুরু হয়ে যায় এবং অক্টোপাস
অক্টোপাস তার লক্ষ্য করে এগোতে শুরু করে। অ্যাডমিরাল সুযোগ নিয়ে মেন সাবমারিনকে পানি থেকে ওপরে তুলতে বলেন। ভিক্টর ও আলেকজান্ডার মিসাইলের কোড বসান, কিন্তু ক্র্যাকেন তাদের কাছে পৌঁছে যায়। টেন্টেকল ধরে রাখে সাবমারিনকে। মরার আগে ভাই দুজন রেডিওর মাধ্যমে একে অপরের সঙ্গে কথা বলেন এবং ত্রুটির জন্য ক্ষমা চায়, কিন্তু হাল ছাড়ে না। তারা একসাথে সুইচ চাপিয়ে একটি বড় বিস্ফোরণ ঘটায়, যার রশ্মি আর্কটিক বরফের মধ্য দিয়ে আকাশে উঠে যায়। সাবমারিন ডুবে যায় এবং পানি ভরে যায়। ভাই দুজন মিনি সাবমারিনের দিকে দৌড়ায়, তবে একটি শক্ত ঢেউ তাদের আলাদা করে দেয়। ভিক্টর আলেকজান্ডারের হাত ধরেন এবং মিনি সাবমারিনে আনার চেষ্টা করেন। মিনি সাবমারিন শেষ মুহূর্তে ব্লাস্টের আগে নিরাপদে বের হয়ে আসে। বাইরে অ্যাডমিরাল ও সম্পূর্ণ ক্রু তাদের অপেক্ষা করছে। অনেক দেরির পর ভাই দুজন বের হয় এবং সবাই উল্লসিত হয়ে খুশি হয়। ভিক্টর তার বাবার ঘড়ি আলেকজান্ডারকে দেন, কিন্তু সে নেন না এবং বলে, ঘড়ি তোমারই হওয়া উচিত। কিছুক্ষণ পরে পুরো ক্রু পৌঁছে যায়। ভাই দুজন তাদের পরিবারের সঙ্গে মিলিত হয় এবং এই বিপজ্জনক ও প্রায় অসম্ভব মিশন শেষমেশ সফল হয়। মুভি এখানেই শেষ হয়। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে জীবনে বিপদ, চ্যালেঞ্জ বা অনিশ্চিত পরিস্থিতিতে সাহস, ধৈর্য এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া ক্ষমতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেমন জুলিয়া ও অস্কার বিপদে একে অপরের পাশে দাঁড়িয়েছে, ঠিক তেমনিভাবে আমাদেরও কঠিন পরিস্থিতিতে শান্ত ও বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করতে হবে। আর ভিক্টরের মতো নেতা থাকলে, যিনি জ্ঞান, অভিজ্ঞতা এবং দলগত সহযোগিতা ব্যবহার করে সবাইকে বাঁচাতে সক্ষম হয়েছেন, এটা আমাদের শেখায় যে নেতৃত্ব ও দায়িত্ববোধ কতটা গুরুত্বপূর্ণ। তাই জীবনেও যদি আমরা ভয় বা চাপের মধ্যে স্থিরমতি ধরে সাহসিকতার সঙ্গে সিদ্ধান্ত নিই, তবে যে কোনো সমস্যার সমাধান সম্ভব। আপনি যদি এই গল্প থেকে প্রেরণা পেয়ে থাকেন, তাহলে ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আরও শিক্ষণীয় ও থ্রিলিং কন্টেন্ট পেতে।